বাংলাদেশ সহ সারা পৃথিবী থেকে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদেরকে শুভেচ্ছা। আমাদের অতিথি আমাদের সবার প্রিয় একজন আবৃত্তি শিল্পী এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আহকামুল্লাহ। আহকাম, শুভেচ্ছা ভাই। ধন্যবাদ আপনাকে, আপনাকেও শুভেচ্ছা। আমরা দেশের পরিস্থিতি নিয়ে আলাপ করব। দেশের পরিস্থিতি হঠাৎ করে একটু অন্যদিকে মোড় নিয়েছে মনে হচ্ছে। এই মোড় নেওয়াটা আওয়ামী লীগের তো কেন্দ্রীয় অফিস তো আগেই ধ্বংস করা হয়েছে, সেটা নানাভাবে উচ্চারণ করা হয় সেটাকে নিয়ে। এখন বিএনপি অফিসটা ভাঙচুর করা হয়েছে। মিটফোর্ডে যে ঘটনাটা ঘটেছে মানুষের কল্পনাকেও হার মানিয়েছে। বাংলাদেশটা আসলে কোন দিকে যাচ্ছে আগাম আপনি কিভাবে দেখেন? আমি প্রথমত আপনাকে একটা কথা বলি যে মিটফোর্ডের হত্যাকাণ্ড তো নির্মম, নৃশংস, লোমহর্ষক, কোনো কিছু দিয়ে এটাকে বিবরণ দেওয়া সম্ভব না। মানে এরকম হত্যাকাণ্ড আমরা ভিডিও এর আগে দেখিনি। অর্থাৎ সরাসরি মোবাইলে রেকর্ড করা হচ্ছে, হত্যা করা হয়েছে ইট ছুঁড়ে, পাথর ছুঁড়ে, এভাবে আমরা দেখিনি। কিন্তু এইটা আপনাকে আপনি নিজেও জানেন বা আমাদের বলা উচিত, সেটি হচ্ছে যে জুলাই আগস্টের যে আন্দোলনটা, সে আন্দোলনে কিন্তু ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতা কর্মীরা এবং পুলিশ, আনসার, এদেরকে এর চেয়েও ভয়ঙ্কর ভাবে কিন্তু হত্যা করেছে ইসলামী জঙ্গিরা। সেখানে জামাতে ইসলামীর নেতাকর্মীরা ছিল, শিবিরের নেতাকর্মীরা ছিল, সেখানে এই যে তরুণ দের যে দল গঠিত হয়েছে এনসিপি, তখন তারা সমন্বয়ক নামে ছিল, এরা মিলে আন্দোলনের নামে শেখ হাসিনার সরকারকে ষড়যন্ত্র করে উৎখাতের জন্য এই ধরনের হত্যাকাণ্ড ঘটিয়েছে। এর চেয়ে ভয়ঙ্কর হত্যাকাণ্ডের ভিডিও ক্লিপিংস আমি নিজে দেখেছি, কিন্তু তা মিডিয়াতে আসেনি, সোশ্যাল মিডিয়াতেও আসেনি। সোশ্যাল মিডিয়াতে এরকম একটি হত্যাকাণ্ড যদি ছবি বা ভিডিও দেয়া হয়, তাহলে কিন্তু ফেসবুক ওইটাকে কন্টেন্ট হিসেবে, অর্থাৎ কি বলে ওটাকে, ওরা যেটা যে টার্মটা, কমিউনিটি স্ট্যান্ডার্ড, হ্যাঁ, কমিউনিটি স্ট্যান্ডার্ড একটা ধরে ট্যাগ দিয়ে ওই ভিডিওগুলোকে কিন্তু আর সামাজিক মাধ্যমে দিতে যেতে দেয় না। কিন্তু মিটফোর্ডের ঘটনাটা আমরা সামাজিক মাধ্যমে দেখতে পেয়েছি। জুলাই আগস্টে কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর হত্যাকাণ্ড হয়েছে। ইভেন 5 আগস্ট থেকে 8 আগস্ট জবাই করে পুলিশকে মেরে ফেলা হয়েছে। ছাত্রলীগের নেতা কর্মীদেরকে কুপিয়ে 5 টুকরা 6 টুকরা করেছে। সে ভিডিও কিন্তু আমরা দেখেছি। হয়তো 1-1.5 মিনিট 2 মিনিটের জন্য ফেসবুকে ছিল, এরপরে ফেসবুক ওটা নাই করে দিয়েছে, সরিয়ে দিয়েছে, ইউটিউব সরিয়ে দিয়েছে, কিন্তু এটি আছে। এই যে মিটফোর্ডের হত্যাকাণ্ডটি ঘটলো এবং এটি সোশ্যাল মিডিয়াতে আছে, পাশাপাশি বাংলাদেশে এই ঘটনা ঘটার 2 থেকে 3 ঘন্টার মধ্যে ঢাকা শহরের সমস্ত বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মিছিল হয়ে গেল। ঢাকা শহরে মোল্লারা বিশাল বড় মিছিল করলো। সারা বাংলাদেশে এই হত্যার প্রতিবাদে মিছিল হচ্ছে। জায়গায় জায়গায় বিএনপি নেতা কর্মীদেরকে আক্রমণ করা হচ্ছে, বিএনপির অফিস পুড়িয়ে ফেলা হচ্ছে। এবং যে কথাটা আপনি বললেন, 23 বঙ্গবন্ধু এভিনিউ যেমন 5 আগস্টে ভেঙে ফেলা হয়েছিল, আজকে কিন্তু পল্টনে বিএনপির প্রধান কার্যালয়েও কিন্তু বোমা মারা হয়েছে। এবং জেলায় জেলায় বিভিন্ন এলাকায় বিএনপি অফিস মেরে উড়িয়ে দেওয়া হচ্ছে। সেইখানে একটি স্লোগান কিন্তু দেয়া হচ্ছে যে লীগ গেছে যেই পথে, দল যাবে সেই পথে, হাসিনা গেছে যেই পথে, তারেক যাবে সেই পথে, তারেক জিয়া কাউয়া, তারপরে একটি স্ল্যাং শব্দ ব্যবহার করছে। এই যে রাজনীতিটা হচ্ছে গত 2 দিনে, সেই যে
ইয়া ফ্রাঙ্কেনস্টাইন, যে ফ্রাঙ্কেনস্টাইন বিএনপি পুষেছে, আজকে তার ভিকটিম হচ্ছে সে নিজে। না, এটাকে এইভাবে দেখলে হবে না। এই ফ্রাঙ্কেনস্টাইন বিএনপি পুষেছে, এটি সত্য। বাংলা ভাইয়ের উত্থান বিএনপির সময়, জামাতে ইসলামের যুদ্ধাপরাধী রাজনৈতিক দল, একদম সুনির্দিষ্ট দুইজন রাজাকার মতিউর রহমান নিজামী এবং মুজাহিদকে মন্ত্রী করা হয়েছে বিএনপির সময়ে। জিয়াউর রহমানের হাত দিয়ে দালাল আইন বাতিল হয়েছে এবং মুক্তিযুদ্ধ বিরোধী যে রাজনৈতিক শক্তি ৭০-এর নির্বাচনে নৌকায় ভোট না দেয়া এবং বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারীরা, তারাই যে জিয়াউর রহমানের বিএনপিতে যুক্ত হয়ে রাজনীতিতে পুনর্বাসিত হয়েছে, এই সকল কিছুর ধারাবাহিকতা কিন্তু ২০০১-এ বিএনপির জামাতের সাথে সরকার গঠন এবং তার পরবর্তীতে যুদ্ধাপরাধীদের বিচার যখন শেখ হাসিনা করছে আন্তর্জাতিক আইনে, মানবাধিকার আইনে, যুদ্ধাপরাধের আইনে, এই যে বিচার প্রক্রিয়াকে কন্ডেম করা অর্থাৎ প্রশ্নবিদ্ধ করা, তা বিএনপি করেছে, জামাতে ইসলামীও করেছে। এবং এই যে রাজনীতিটা তারা করলো, আপনার অনুষ্ঠানে কিন্তু আমি এর আগে বলেছিলাম যে দেখেন, ইউনূস যে তারেক জিয়ার সঙ্গে দেখা করলো লন্ডনে, বিএনপি কিন্তু অনেক খুশি যে আহা, তারেক জিয়াকে ডক্টর ইউনূস গুরুত্ব দিয়ে দেখা করছেন না। ডক্টর ইউনূস, আপনার এই অনুষ্ঠানে আমি বলেছিলাম, লন্ডনে ডক্টর ইউনূস গিয়েছিল তারেক জিয়াকে ধমক দিতে। কারণ ঠিক তার আগে দিয়ে আপনি যদি বিএনপির রাজনৈতিক স্ট্যান্ডগুলো দেখেন, ৫ আগস্টের পরে তারা জাতীয় সরকার গঠন করতে দেয় নাই, বিপ্লবী সরকার গঠন করতে দেয় নাই। তারা কিন্তু সেনাবাহিনীর সঙ্গে, সেনা প্রধানের সঙ্গে একমত হয়ে ডক্টর ইউনূসকে একটি সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে সরকার গঠন করিয়েছে। এই যে সংবিধানের ধারায় ডক্টর ইউনূসকে নিয়ে আসলো, তার ভেতর দিয়ে বাংলাদেশ কিন্তু মুক্তিযুদ্ধের বাংলাদেশে ফিরে আসার একটি সম্ভাবনা কিন্তু জীবিত থাকলো। এরপরে সংবিধান বাতিল করবে বিএনপি, তার বিরুদ্ধে অবস্থান নিল। বিএনপি নেতারা বলেছে যে এটি রাফ খাতা নয়। এরপরে জুলাই ঘোষণা হতে দিল না, রাষ্ট্রপতির পদত্যাগ হতে দিল না এবং জামাতে ইসলামকে বিএনপি নেতারা এই সময় রাজাকারের দল, যুদ্ধাপরাধীর দল, এগুলো কিন্তু বিএনপি বলেছে। এবং বিএনপি এটা বুঝতে পেরেছিল, বিশেষ করে বিএনপির বর্তমান যিনি মহাসচিব মির্জা ফখরুল, মির্জা আব্বাস, সালাউদ্দিন, রিজভী, গয়েশ্বর রায়, এরা একটি অংশ বিএনপির যারা খুব সক্রিয়ভাবে বিএনপিকে একটি মডারেট মুসলিম রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে চায় এবং মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দল হিসেবে চায়। তারা যে বাংলাদেশের পক্ষে অবস্থানটা নিল, সেই বাংলাদেশের পক্ষে বিএনপিকে দাঁড়াতে দিল না তারেক জিয়া ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করার পরে। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে বাংলাদেশে যে ২১শে আগস্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে মেরে ফেলার জন্য ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে হামলা করা হলো, ২৪ জন আওয়ামী লীগের নেতা কর্মী প্রাণ দিয়ে শেখ হাসিনাকে বাঁচিয়েছিল। সে ২১শে আগস্টের সঙ্গে তারেক জিয়া জড়িত। তারেক জিয়া কি বলে আপনার ১০ ট্রাক অস্ত্রের চোরাচালানের সাথে জড়িত। ১০ ট্রাক অস্ত্র বাংলাদেশের মাটিতে জঙ্গি উত্থানের সঙ্গে যেমন সম্পর্কিত, ১০ ট্রাক অস্ত্র আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতকে অস্থিতিশীল করার একটি চক্রান্তের অংশ। সেই চক্রান্তের সঙ্গে পাকিস্তান জড়িত, সেই চক্রান্তের সঙ্গে চায়না জড়িত, সেই চক্রান্তের সঙ্গে আমেরিকা জড়িত। এই যে বাংলাদেশের জঙ্গি উত্থান, এই সকল কিছুর সঙ্গে তারেক জিয়া জড়িত এবং তারেক জিয়ার বিরুদ্ধে সমস্ত এভিডেন্স কিন্তু এদের কাছে আছে এবং তারা সবকিছু ডক্টর ইউনূসকে দিয়ে বলেছে যে এবার তুমি তারেক জিয়ার সাথে নেগোশিয়েট করো। তারেক জিয়া সুর করে সারেন্ডার করেছে। ডিসেম্বরে নির্বাচন হতে হবে, বিএনপি নেতারা যখন নাকি এই ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে রাজনৈতিক দল হিসেবে দাঁড়ানোর অঙ্গীকার করে যখন দাঁড়ালো, ঠিক সেই মুহূর্তে ডক্টর ইউনূস তারেক জিয়ার মাধ্যমে বিএনপিকে ঠিক তাদের যে মূল পরিচয়
অর্থাৎ তাদের যে জন্ম ক্যান্টনমেন্ট থেকে সেই জায়গাতে ফিরিয়ে নিয়ে গেল, তাদের যে জন্মের ভেতর দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিরোধিতা করার নামে মুক্তিযুদ্ধ বিরোধীদেরকে দিয়ে রাজনৈতিক দল তৈরি করা এবং শাহজিজকে মতো রাজাকারকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করা। আকামুল্লাহ, আমি একটু এড করি, একটা পয়েন্ট আপনি কন্টিনিউ করবেন। এই 21শে আগস্টের গ্রেনেড হামলার পরে আজকে যে এনসিপি, যেটা আজকে যে এদের পিছনে যায় একজন রাজনৈতিক গুরু, তেমন একজন রাজনৈতিক গুরু, তখন তিনি বিএনপি করতেন না, তখন আর কি, পরে বিএনপি করেছেন উনি। ওই ঘটনার পরে উনি আমাকে বলেছেন যে ওই ঘটনাটা তারেক রহমান করেছিল শেখ হাসিনাকে হত্যা করে, এর দায় তার মা প্রধানমন্ত্রীকে দিয়ে তখনই তাকে সরিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য। আপনি বলে যান, আমি শুধু আমি এক করলাম। আমি এই ষড়যন্ত্রকে অমূলক মনে করি না। ক্ষমতার ষড়যন্ত্র পৃথিবীর সভ্যতার ইতিহাসের সাথে এগুলো আমরা জানি। গ্রিক সাম্রাজ্যে ঘটেছে, অটোম্যান সাম্রাজ্যে ঘটেছে, মোগল সাম্রাজ্যে ঘটেছে, সকল সাম্রাজ্যেই এই ঘটনাগুলো ঘটে। এমনকি বর্তমানে যে সৌদি আরব, সেই সৌদি আরবে যে যুবরাজ রাজা হলো, সেও তো তার মানে সেই ষড়যন্ত্রে করেই তাকে সে রাজাটা হয়েছে। সুতরাং এটি অমূলক নয়। তারেক জিয়া প্রধানমন্ত্রী হওয়ার জন্য তার মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে, এটি অমূলক নয়। কিন্তু এর পেছনের রাজনীতিটা আমি মূলত আপনাকে, ওর মা সেই রাত্রে ঘটনাটা শুনে ভয় পেয়ে সেদিন কিন্তু শেখ হাসিনাকে দেখতে যেতে চেয়েছিলেন উনি, তার মা। হ্যাঁ, আপনাকে আমি বলি ঘটনাটা। এখানে এগুলো তো সবই পরিষ্কার হয়েছে পরবর্তীতে, দিবালোকের মতো সত্য। জজ মিয়া নাটক করানো, তারপরে পুলিশকে দিয়ে ওইখানে সাথে সাথে ফায়ার ব্রিগেডের গাড়ি দিয়ে রক্ত ধুয়ে ফেলা, সমস্ত এভিডেন্স মুছে ফেলার চেষ্টা করা। এবং ওই সময় কিন্তু আওয়ামী লীগ খুব গুছিয়ে রাজনীতিটা করলো। এফবিআই কে নিয়ে গেল, শেখ হাসিনার বুলেট প্রুফ গাড়িতে যে গুলি সেগুলো খেলো, গ্রেনেডের যে স্প্রিন্টার গুলো, শেখ হাসিনা যদি 1 মিনিট আগে ওখানে পা দেন তাহলে কিন্তু উনি মারা যান। উনি কিন্তু নামবেন, বক্তৃতা শেষ করে নামবেন, তখন ফটো জার্নালিস্টটা বলল, আপা আপা আপনার ছবি তোলা হয় নাই, ছবি তোলা হয়নি। উনি আবার 1 স্টেপ পিছনে গেলেন ছবিটা তোলার জন্য। এই যে ছবি তোলার জন্য পিছনে গেলেন, বোমাটা ফাটলো, ফটো জার্নালিস্টটা আহত হলো, আইভি রহমান মারা গেল, আওয়ামী লীগের নেতাকর্মীরা মারা গেল। এবং আমরা জানি মানব বর্ম তৈরি করে আওয়ামী লীগের নেতাকর্মীরা, এবং ওই সময়ে শেখ হাসিনার নিরাপত্তার দায়িত্বে কিছু সাবেক সেনা কর্মকর্তা ছিল, তাদের ভেতরে একজন মারাও গিয়েছে, বাকিরা তাকে নিরাপদে ওখান থেকে নিয়ে সুধা সদনে চলে যায় এবং তিনি বেঁচে গেলেন। এই যে ইয়েটা ঘটলো আপনার, ডক্টর ইউনূস মানে তারেক জিয়া ডক্টর ইউনূসের কাছে সারেন্ডার করতে বাধ্য হলো। এবং আমি আপনাকে কোট আনকোট বলতেছি, বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতা তারেক জিয়া এবং ডক্টর ইউনূসের মিটিং শেষ হওয়ার পরে কোট আনকোট 38 মিনিটে তারেক জিয়া দেশ এবং দল দুটোকেই বিক্রি করে দিল, কোট আনকোট। আপনি যদি আমাকে ইনসিস্ট করেন আমি তার নামটাও বলবো, কিন্তু আমি চাই না যে বিএনপির ওই রাজনৈতিক নেতাটির তো বিএনপির রাজনীতিটাও করতে হবে। কিন্তু এটা আমরা সকলেই জানি। কারণ কি, 31 জুলাই রাষ্ট্রপক্ষের রিট করার অপশন আছে। 21শে আগস্টের যে মামলায় তারেক জিয়াকে খালাস দেওয়া হলো, সে তো সাজাপ্রাপ্ত আসামি, তাকে যে খালাস দেওয়া হলো ওই মামলায়, সেই মামলায় রাষ্ট্রপক্ষ পুনরায় আবেদন করতে পারবে সাজা বহাল রাখার। এটা কিন্তু 31 জুলাই। তারেক জিয়াকে শুধু ওই ভয় দেখানো হয়েছে। তারেক জিয়াকে দেখানো হয়েছে 21শে আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে সে যে ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল, তার যে এভিডেন্স তাদের কাছে আছে সেগুলো দেখানো হয়েছে। 10 ট্রাক অস্ত্র ধরা পড়েছে, আরো কত 10 ট্রাক অস্ত্র অনুপ চেটিয়াদের হাতে গিয়েছে, বাংলা ভাইদের হাতে গিয়েছে, হোলি আর্টিজান যারা ঘটিয়েছিল তাদের হাতে গিয়েছে। সেই অস্ত্র যে গিয়েছে
ঢুকেছে বাংলাদেশে এবং এখনো জঙ্গিদের হাতে সেই অস্ত্র আছে। এই সমস্ত প্রমাণ যাদের কাছে আছে তারা তারেক জিয়াকে নত হয়ে ডক্টর ইউনূসের সামনে আসতে বাধ্য করেছে। ডক্টর ইউনূস এখানে খুব মানে ভীষণ রকম বলতে পারেন যে শত্রুকে যদি সমীহ করতে হয় তাহলে আমি বলবো ভীষণ রকম বুদ্ধিমত্তার সঙ্গে তিনি খেলছেন। কারণ তার মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশটাকে আমেরিকার টেরিটরি করে দেয়া, বাংলাদেশের মাটি ব্যবহার করে আমাদের যে রেয়ার আর্থ ম্যাটেরিয়াল আছে, খনিজ পদার্থ আছে, তা আমেরিকার হাতে তুলে দেয়া, জাতিসংঘের মানব করিডোরের মাধ্যমে আরাকান রাজ্যকে অস্থিতিশীল রাখা, আরাকান আর্মিকে অস্ত্র সরবরাহ করা, এবং এই অস্ত্রের ব্যবসাটাও করবে মার্কিন যুক্তরাষ্ট্র। পোর্ট মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কোম্পানিকে হ্যান্ডেল করতে দেয়া, এই সকল কিছু ডক্টর ইউনূস আস্তে আস্তে করে গুছিয়েছে। প্রথমে তারা আওয়ামী লীগকে টার্গেট করে এগিয়েছে। আপনি দেখেন শেখ হাসিনাকে জাস্ট 7 দিন আগে 6 মাসের সাজা দিল। কোন মামলায়? উনি টেলিফোনে বলেছিলেন আমার নামে 237টি হত্যা মামলা হয়েছে, আমি তাহলে তো 37টি হত্যার লাইসেন্স পেয়ে গেলাম। আপনার কি মনে হয় শেখ হাসিনার মতো একজন রাজনীতিবিদ এই কথা বলতে পারে? এটি তো এআই, এবং এই এআই কে প্রমাণ হিসেবে ধরে নিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং করে দেখিয়ে তাকে সাজা দিল। পরের ধাপে আরো একটি সাজা রেডি, সেটি হচ্ছে উনি লেথাল ওয়েপন ব্যবহার করার নির্দেশ দিয়েছেন, বলে যে অডিওটা গত কয়েকদিন হলো ক্লিপ আসতেছে, যেটি বিবিসির একজন সাংবাদিকের মাধ্যমে করালো। বিবিসিতে যেই সাংবাদিক এই কাজটি বর্তমান সাংবাদিককে সরবরাহ করেছে, সে কিন্তু ইউনূস সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত বর্তমানে লন্ডনে প্রেস সেক্রেটারি। তার মানে সে যেই পরিকল্পনা করে দাবার ছক এঁকে সে কাজগুলো এগিয়েছে, সে আস্তে আস্তে করছে। শেখ হাসিনার সাজা দিয়ে ডিক্লেয়ার করিয়ে এইবার সে ধরেছে বিএনপিকে। এবং এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় মিটফোর্ড হত্যাকাণ্ড। মিটফোর্ড হত্যাকাণ্ডে যে 3 জন আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি, যে 3 জন মারছে, সেই 3 জনকে কিন্তু আসামি করা হয়নি, তাদেরকে গ্রেপ্তারও করা হয়নি। গ্রেপ্তার যে 5 জনকে করা হচ্ছে তাদের কাউকে ওই ভিডিওতে তারা নাই। আসি যে কোনো হত্যাকাণ্ডে 302, 302 এর ক, 302 এর খ, 302 এর গ ধারা আছে। একটি নির্দেশ দানকারী, একটি বাধা প্রদান না করা, একটি ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত হওয়া, পরিকল্পনা করা, এরকম 302 হচ্ছে যারা সরাসরি হত্যাকাণ্ড ঘটাচ্ছে। 302 যে 3 জন সরাসরি হত্যাকাণ্ড ঘটালো তাদেরকে মামলায় আসামি করা হয়নি। আর আসামি করা হচ্ছে ওই এলাকায় যাদের সঙ্গে এই ছেলেটি শত্রুতা ছিল, তাদেরকে আসামি করে গ্রেপ্তার করে ফেলা হলো। এবং তারপর পরই জামাত, হেফাজত, এনসিপি সহ ইসলামিক সকল রাজনৈতিক দল মিলে সারা দেশে এখন বিএনপিকে আক্রমণ করছে। আমি আপনাকে একটা কথা বলি, এটি আপনাকে বিএনপি একটি বিশাল রাজনৈতিক দল তারা ভাবে, এবং তারা ভাবে যে বাংলাদেশকে তারা এখনই দখল করে নিয়ে বসে আছে। এই যে হত্যাকাণ্ডটি আপনারা দেখতে পেলেন ইট মেরে 5 আগস্টের পরে সারা দেশে আজকে পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা ইউনিয়নে, গ্রামে, থানায়, উপজেলায়, জেলায়, অলিতে গলিতে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে এর চেয়েও ভয়ঙ্কর ভাবে মেরেছে। এই যে তারা হত্যা নির্যাতন শুরু করলো, হাট ঘাট মাঠ দখল নিতে শুরু করলো, এর প্রক্রিয়াটাকে ইউনূস সরকার কিন্তু চলমান রাখতে দিয়েছে, জামাতে ইসলামী কিন্তু এতদিন চলমান রাখতে দিয়েছে, বিকজ তারা নিজেদেরকে প্রস্তুত করার জন্য সময়টা নিয়েছিল। when they are prepared, this is the time to attack BNP now. আপনাকে আমি একটি কথা বলি, আজকে বিএনপি যে জায়গায় আছে এই জায়গাতে দাঁড়িয়ে
বিএনপি তার রাজনৈতিক দলগুলো ভাঙা হচ্ছে, কোথাও মিনিমাম প্রতিরোধ গড়ে তুলতে পারছে না। তাদের বিরুদ্ধে মিছিল হচ্ছে, তার কাউন্টার কোনো মিছিল কিন্তু সারা বাংলাদেশে নাই। কিন্তু আপনি মনে করেন এই পরিস্থিতিতে, মনে করেন যে ক্ষমতায় খালেদা জিয়া ছিল এবং 5 আগস্টের মধ্যে দিয়ে খালেদা জিয়া পালিয়ে চলে গেছে। আওয়ামী লীগ বর্তমানে বিএনপির মতো জায়গাতে একটি রাজনৈতিক দল যারা ইমিডিয়েট সরকার গঠনের স্বপ্ন দেখছে। আপনার কি মনে হয় যে জামাতে ইসলামী কিংবা হেফাজতে ইসলাম কিংবা এনসিপির মতো রাজনৈতিক দল আওয়ামী লীগের বিরুদ্ধে এরকম মিছিল করতে পারত? আর যদি করার চেষ্টা করত, আওয়ামী লীগ কতটা প্রতিরোধ করতে পারত? এই ঘটনার মধ্য দিয়ে দুটো জিনিস প্রমাণিত হয়। বিএনপি একটি অন্তঃসার শূন্য রাজনৈতিক দল। বিএনপি নামে কোন সংগঠন আসলে এক্সিস্টই করে না, শুধু নামটা এক্সিস্ট করে। এবং বাংলাদেশের সত্যিকার অর্থে অর্গানাইজড পলিটিক্যাল পার্টি যা মুক্তিযুদ্ধের পক্ষ, যেই রাজনৈতিক দলটি বাংলাদেশের জন্ম, বাংলাদেশের জন্মের ইতিহাস এবং ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতে পারে, সেই রাজনৈতিক সংগঠনটির নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। আর তার বিপরীতে আরেকটি সুসংগঠিত রাজনৈতিক দল হচ্ছে জামাতে ইসলামী। তার মানে আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশের মাটিতে যদি মৌলবাদ মুক্ত রাখতে হয়, বাংলাদেশের মাটিকে যদি জঙ্গিবাদ মুক্ত রাখতে হয়, বাংলাদেশের মাটিকে যদি মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশে ফিরিয়ে রাখতে হয়, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের বিকল্প কোনো শক্তি নাই। এর বিরুদ্ধে যদি আওয়ামী লীগকে কোনোভাবে রাজনীতি থেকে দূরে রাখা যায়, নিষিদ্ধ করার তো কোনো সুযোগ আছে না, আমি সে আগামী নির্বাচন কিংবা বর্তমানে রাজনৈতিক মাঠ থেকে নিষ্ক্রিয় রাখা যায়, তাহলে এই যে মার্কিন যুক্তরাষ্ট্র, চায়না কিংবা পাকিস্তান, এদের প্রত্যেকের মূল লক্ষ্যটা হচ্ছে জামাতে ইসলামকে ক্ষমতায় রাখা। এবং জামাতে ইসলামী সরাসরি ক্ষমতায় না এসে ক্ষমতার সব জায়গাগুলো তারা নিয়ন্ত্রণ করবে, কিন্তু আপাতত ডক্টর ইউনূসকে রাখবে। কারণ কি, ডক্টর ইউনূসকে না রেখে জামাতের শফিকই তো চাইলে কালকে প্রধানমন্ত্রী হইতে পারে, তাই তো? কিন্তু কেন তিনি এখন হবেন না? কারণ কোন নির্বাচিত সরকার মানব করিডোর কিন্তু দিবে না, কোন নির্বাচিত সরকার সেন্ট মার্টিন আইল্যান্ড কিন্তু দিবে না, কোন নির্বাচিত সরকার তাদের খনিজ সম্পদ আমেরিকার হাতে তুলে দিবে না। তাহলে আমেরিকান একজন এজেন্টের মাধ্যমে, অনির্বাচিত সরকারের মাধ্যমে আমেরিকা এগুলো নিয়ে নিবে। নেয়ার পরে যখনই নির্বাচনের সময় আসবে, এখন আওয়ামী লীগকে রাজনীতিতে সক্রিয় হতে দিচ্ছে না, বিএনপিকে যদি শেষ করে দিতে পারে, তাহলে জামাতে ইসলাম ছাড়া আর কোনো বিকল্প শক্তি থাকবে মাঠে? থাকবে। অতি বাম কিছু আছে, ওরা থাকবে, যারা নাকি জুলাই আগস্টের ষড়যন্ত্রের আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিল। মুজাহিদুল ইসলাম সেলিমের মতো রাজনৈতিক নেতা, প্রজ্ঞাবান বলে ভাবতাম আমরা, সে জুলাই আগস্টের আন্দোলনের সময় বলেছে জামাত এখন আমাদের শত্রু না, আমাদের শত্রু আওয়ামী লীগ। ডক্টর ইউনূস যখন রাজনৈতিক দলগুলোকে ডাকে, মুজাহিদুল ইসলাম সেলিম তার নিজের রাজনৈতিক সংগঠন কমিউনিস্ট পার্টির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে রুহিন হোসেন প্রিন্সকে না জানিয়ে সে ডক্টর ইউনূসের সাথে দেখা করে। জুনায়েদ সাকি ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করে, মাহমুদুর রহমান মান্না জুনায়েদ সাকির সাথে দেখা করে। এই অতিবামরা জীবনে একবার একটু মন্ত্রী হইতে চায়, কিন্তু জামাতে ইসলামীকে ক্ষমতায় এনেও তারা মন্ত্রী হইতে রাজি আছে, কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের রাজনীতি থেকে মিনিমাম বিচ্যুত হওয়ার জন্য তাদের কোনো দুঃখবোধ কিংবা কষ্ট তো নাই, বরং এক ধরনের পরম আনন্দ বা তৃপ্তি আছে। এই বাংলাদেশটাকে ফিরিয়ে আনার লড়াইটা আমি এর আগে আপনার সংগঠনে একই শব্দ ব্যবহার করেছি, আজকে আবারও করছি। সেটি হচ্ছে যে যত বেশি সময়কে ওরা কঠিন করবে, যত বেশি অন্ধকার ঘনিয়ে আসবে, সূর্যোদয়ের সম্ভাবনা কিন্তু তত নিকটবর্তী হয়। শত্রু চিহ্নিত হয়ে যাওয়া খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ 5 আগস্টের আগে আওয়ামী লীগ তার শত্রু চিনতে পারে নাই। আওয়ামী লীগ ভুল করেছিল বাংলাদেশের সবাইকে আওয়ামী লীগ বানিয়ে
বিশ্বাসঘাতকদেরকে ক্ষমতা দিয়েছে, ক্ষমতা উপভোগ করতে দিয়েছে, লুটপাট করতে দিয়েছে, এবং তারা জুলাই আগস্টে আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আর আওয়ামী লীগের ত্যাগী পরীক্ষিত নেতা কর্মীরা ক্ষমতা থেকে অনেক দূরে থেকেছে। আওয়ামী লীগ ক্ষমতার সময়ও তারা জেল খেটেছে। আমার আপন ছোট ভাই ঢাকা মহানগর ছাত্রলীগের প্রচার সম্পাদক ছিল। 5 আগস্টে সে জেলে ছিল। জেলখানায় এই 5 আগস্টের পরিস্থিতির মধ্যে সে তার স্ট্রোক করে এবং 23 আগস্টে আমার আপন ছোট ভাই মারা যায়। আমি তার জানাজা পড়তে পারি নাই বাড়ি ভাই। আমি 32 নম্বর ভাঙার বেদনা আপনার এই অনুষ্ঠানে আমি ব্যক্ত করেছি। এই যে আওয়ামী লীগের কোটি কোটি নেতা কর্মী যারা আজকে এসে দুঃসময় আবার আওয়ামী লীগের জন্য দাঁড়ালো, তারা বিগত 16 বছরে সম্পূর্ণরূপে বঞ্চিত হয়েছে। আওয়ামী লীগের এই ভুল আওয়ামী লীগ যদি বুঝতে পারে এবং আওয়ামী লীগ যদি তার শুধুমাত্র রাজনৈতিক নেতা কর্মীদের উপর আস্থা রাখে, তাহলে বাংলাদেশের রাজনীতিতে সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষ কিন্তু 80% মানুষ কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে, একদম সরাসরি মুক্তিযুদ্ধের পক্ষে। তারা মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, বাংলাদেশ এই প্রশ্নে কোনো আপোষ করতে রাজি না। আওয়ামী লীগের প্রশ্নে তাদের দ্বিধা থাকতে পারে, কিন্তু যখন বিএনপি মুক্তিযুদ্ধের পথ থেকে সরে যাবে এবং জামাত যখন সামনে চলে আসবে, যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত একটি রাজনৈতিক দল, তখন বাংলাদেশের 80% মানুষই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের পাশে আবার দাঁড়াবে। 2008-এ বাংলাদেশের তরুণ প্রজন্ম যেমন শুধুমাত্র যুদ্ধাপরাধীদের বিচার শেখ হাসিনা করবে, এই অঙ্গীকারের কারণে 2008-এ যেমন ল্যান্ডস্লাইড ভিক্টরি দিয়েছিল শেখ হাসিনাকে, সেই ল্যান্ডস্লাইড ভিক্টরি আবারও শেখ হাসিনা পাবে, বাংলাদেশ আওয়ামী লীগ পাবে। শুধু আওয়ামী লীগকে তাদের এই যে সাংগঠনিক প্রক্রিয়াতে তাদের যে ভুল ছিল, নেতৃত্ব নির্বাচনে যে ভুল ছিল, দলীয় পদ বিক্রির যে রাজনীতি ছিল, আপনি দেখেন জুলাই আগস্টের আন্দোলনের নেতৃত্ব দানকারী সার্জিস ছাত্রলীগে ছিল। ছাত্র শিবিরের যে প্রেসিডেন্ট হলো, ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিল। আবরার হত্যাকাণ্ড নিয়ে পুরো দেশ তোলপাড়, এবং আবরার হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগকে দায়ী করা হয়, শেখ হাসিনাকে দায়ী করা হয়। শেখ হাসিনা কিন্তু আবরার হত্যাকাণ্ডে যারা সরাসরি জড়িত তাদেরকে গ্রেপ্তার করেছে এবং বিচার করে তাদেরকে সাজা দিয়েছে। 5 আগস্টের পরে ওই সার্জিস নিয়ে কথা বললেন না, সার্জিস হ্যাঁ সম্প্রতি একটা ছবি বেরিয়েছে, ওই ছবিতে দেখা গেছে মাহফুজ আলমও ছাত্রলীগের একটা মিছিল। হ্যাঁ, আমি আপনাকে বলছি তো, মানে আমি বলছি যে দেখেন এই ছেলেগুলো, আমি যে আওয়ামী লীগের ত্যাগী নেতা কর্মীরা যদি ছাত্রলীগের নেতৃত্ব নির্বাচনের সক্ষমতা রাখতো, ছাত্রলীগের সাবেক ছাত্র নেতাদের হাতে যদি ছাত্রলীগের নেতৃত্ব নির্বাচনের ক্ষমতা থাকতো, তাহলে কিন্তু এই হাইব্রিডরা কিংবা শিবির ছাত্রলীগ সেজে ছাত্রলীগের কমিটিতে ঢুকতে পারতো না। আওয়ামী লীগ এই ব্যর্থতাটা মেনে নিতে হবে। পদ বিক্রির রাজনীতি থেকে সরে এসে যারা সত্যিকার অর্থে ত্যাগী রাজনৈতিক নেতাকর্মী ছিল, তাদেরকে আবার নেতৃত্বে আনতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে ঘুরে দাঁড়াবে, এবং বিএনপি যেই ট্রেনটা মিস করেছিল তার ফল কিন্তু আজকে তারা ভোগ করছে। তবে এখনো সময় আছে। আজকে যদি বিএনপি আবার ঘুরে দাঁড়ায় এবং বলে যে মুক্তিযুদ্ধের কোনো প্রশ্নে আপোষ নাই, তাহলে আমি আপনার এই অনুষ্ঠানে আগেও বলেছি, বাংলাদেশে 2 পার্টি ডেমোক্রেসি হওয়ার যে সম্ভাবনাটা বিএনপি তৈরি করেছিল, সেটা আবার বিএনপি সেই ট্র্যাকে ফেরত আসতে পারে। যদিও ট্রেনটা চলে গিয়েছে, তারেক জিয়া সেই ট্রেনটা মিস করেছে, কিন্তু সম্ভাবনা এখনো আছে। এবং আমি যেহেতু আশাবাদী মানুষ, আমি আশা করব যে ধরেন বিএনপি তো শহীদ জিয়া, স্বাধীনতার ঘোষক জিয়া, এর বাইরে তো বিএনপির আর কোনো রাজনীতি নাই। তার মানে মুক্তিযুদ্ধের বিপক্ষে যদি তারা যায় তাহলে তাদের রাজনীতি কিন্তু শেষ হয়ে যাবে। তার মানে বিএনপি আরেকটা মুসলিম লীগে পরিণত হবে। কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে কোনোদিনও বিলীন হবে না কিন্তু, কারণ বাংলাদেশের সাধারণ জনগণ
ন্যূনতম শতকরা 80% মুক্তিযুদ্ধের পক্ষে। আর বাংলাদেশ আওয়ামী লীগ নিরবিচ্ছিন্নভাবে মুক্তিযুদ্ধের নেতৃত্ব তারা দিয়েছে, বাংলাদেশকে স্বাধীন করেছে এবং বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে। তাদের জীবনে 75-এর 15ই আগস্ট আছে, বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাসে 2004-এর 21শে আগস্ট আছে, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে ছায়ানটের বোমা হামলা আছে, উদীচীর অনুষ্ঠানে গ্রেনেড হামলা আছে, বাংলা ভাইয়ের পিটিয়ে লাশ ঝুলিয়ে রাখার ছবি বাংলাদেশে আছে, হোলি আর্টিজান আছে। আপনি মনে করেন হোলি আর্টিজানে যেই তরুণ জঙ্গিরা 23 জনকে গুলি করে কুপিয়ে হত্যা করলো, আমাদের এই যে আইসিটি আদালত, যেই আদালতে শেখ হাসিনার বিচার হচ্ছে, সেই আদালতের কৌশলী বলে যে আওয়ামী লীগ নাকি জঙ্গি দমনের নামে বাংলাদেশের তরুণ কিশোরদেরকে হত্যা করেছে। তার মানে তারা হোলি আর্টিজানকে সমর্থন করছে। যারা জুলাই আগস্টের আন্দোলনে লাশ ঝুলিয়ে রাখলো গাছে, তারা বাংলা ভাইয়ের গাছ, মানে বাংলা ভাই যাদেরকে পিটিয়ে মেরে লাশ ঝুলিয়ে রাখতো, আর 71-এ রাজাকাররা, পাক হানাদার বাহিনীরা এই যে দেশের মানুষকে মেরে গুলি করে লাশ ঝুলিয়ে রাখতো, এর সঙ্গে কি আপনি কোনো সাযুজ্য পান না? 71-এর সঙ্গে সাযুজ্যপূর্ণ বাংলা ভাই, বাংলা ভাইয়ের সঙ্গে সাযুজ্যপূর্ণ 21শে আগস্ট, 21শে আগস্টের সঙ্গে সাযুজ্যপূর্ণ হোলি আর্টিজান, একসঙ্গে একদিনে একই সময় 64টা জেলার 500 জায়গাতে বোমা হামলা। প্রথম বাংলাদেশে ইসলামিক জঙ্গিরা নিজেদের অস্তিত্ব জ্বালান দিল। মালয়েশিয়াতে যে জঙ্গিরা ধরা পড়লো, এটা কি শেখ হাসিনা ধরিয়েছে নাকি মালয়েশিয়ার সরকার ধরেছে? এই যে জঙ্গিরা ধরা পড়লো, তারা তো স্বীকারোক্তি দিয়েছে যে তারা, এই যে জঙ্গিরা ধরা পড়েছে, তারা বাংলাদেশে এবং সিরিয়াতে জঙ্গিদেরকে অর্থায়ন করত। এরপরে আপনার কাছে আর কি প্রমাণ চাই? কিন্তু এত প্রমাণ থাকার পরেও জাতিসংঘ কিন্তু আছে শুধু জুলাই আগস্ট নিয়ে। জুলাই আগস্টের 5, আমি আপনাকে শুধু এইটুকু বলি, জুলাই আগস্টের আন্দোলনে প্রথম যে শহীদ হয় সেই ছেলেটি ছাত্রলীগ করা, দ্বিতীয় তৃতীয় যে ছেলের দুটো মারা যায় চট্টগ্রামে, সেই দুটো ছেলেও ছাত্রলীগের, যাকে ছাত্রাবাসের ছাদ থেকে ছুঁড়ে ফেলে মেরে ফেলা হলো। বিকেলে গুলি খেলো সাইদ, তাও বন্দুকের ছররা গুলি, যেগুলিতে মারা যায় না। 90-এর আন্দোলনে প্রথম যেদিন রাবার বুলেট ইন্ট্রোডিউস করে এরশাদ, ওই দিন আমার শরীরে অনেকগুলো রাবার বুলেট ঢুকেছিল। নাজমুল হক প্রধান আমাকে শুধু ঢাকা মেডিকেলে নিয়ে গেল, ডাক্তার এরকম চাপ দিয়ে দিয়ে ওই রাবার বুলেট গুলো বের করে দিল। এখনো আমার শরীরে 3টা আছে, আমার বুকে এখনো 3টা আছে, অসংখ্য স্পট রয়ে গেছে। আমি কিন্তু মারা যাইনি, মারা তো যাই নাই, আমাকে হসপিটালে ভর্তিও হতে হয়নি। আর এরকম 7 টুকরা রাবার বুলেট লাগলো সাইদের বুকে, আর সাইদ তা পরে মারা গেল। এবং জুনায়েদ সাকি বলে, আমরা সচক্ষে দেখেছি তাকে 4 বার গুলি করে হত্যা করা হয়েছে। অথচ সাইদকে ওখান থেকে প্রথমে হাঁটিয়ে নিয়ে গেল, এরপরে চেংদোলা করে, তারপরে 4 ঘন্টা পরে তাকে মৃত ঘোষণা করা হলো, তার মাথা থেতলানো, তার অন্ডকোষ থেতলানো। তাকে পাথর দিয়ে মাথা থেতলে হত্যা করা হয়েছে। সাইদকে যেভাবে হত্যা করা হয়েছে, এই মিটফোর্ডের হত্যাকাণ্ড কিন্তু সেম হত্যাকাণ্ড। মিটফোর্ডেরটা আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন, কিন্তু সাইদেরটা আপনারা দেখতে পাচ্ছেন না। যেহেতু সাইদ শিবির কর্মী এবং দল সিদ্ধান্ত নিয়ে একজন শিবির কর্মীকে বলিদান দিয়েছে, শহীদ করে দিয়েছে। কারণ জুলাই আগস্টের আন্দোলনটাকে সফল করার জন্য তাদের নিজেদের কর্মীদের ভেতরে একজনের লাশ দরকার ছিল। কারণ তার আগে যে সাইদের আগে যে 3 জন মারা গিয়েছে, 3 জনই তো ছাত্রলীগের ছেলে। সুতরাং আন্দোলনকে গতিশীল করার জন্য, শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রকে সফল করার জন্য, এবং মার্কিন দূতাবাস যে প্রেস রিলিজ রেডি করে রেখেছিল, সে প্রেস রিলিজ কিন্তু দুপুরেই তারা ছেড়ে দিয়েছে সাইদ মারা যাওয়ার আগেই।
সুতরাং সাইদের লাশটা তাদের জন্য একদমই ভীষণ জরুরি ছিল, তারা সাইদের লাশটা নিয়েছে। এবং এই মিটফোর্ডের মতো করে পাথর দিয়ে থেতলেই কিন্তু সাইদকে হত্যা করা হয়েছে। এরকম অসংখ্য ছাত্রলীগের নেতা কর্মীকে পাথর দিয়ে থেতলে হত্যা করা হয়েছে, কুপিয়ে টুকরো টুকরো করে ফেলা হয়েছে, পুলিশকে জবাই করে হত্যা করা হচ্ছে। এরকম ভিডিও যে দেখেছে সেটি কিন্তু এই যে এবি পার্টির কি নাম, ব্যারিস্টার ফুয়াদ ফুয়াদ, সে নিজে টিভিতে লাইভে সাক্ষাৎকারে বলেছে যে অসংখ্য পুলিশকে জবাই করে হত্যা করা হয়েছে, যেগুলো দেখা যায় না, কিন্তু আমার কাছে সেই ভিডিও আমরা দেখেছি। ফুয়াদ বলছে, আজকে ফুয়াদ অস্বীকার করলেও সেই ফুটেজ তো আছে। তার মানে জুলাই আগস্টে যেভাবে জবাই করে হত্যা করা হয়েছে, সেই জবাই করার প্রক্রিয়া এখনো চলছে, আপনারা তা দেখতে পাচ্ছিলেন না। এখন আপনারা হঠাৎ করে মিটফোর্ডেরটা দেখতে পাচ্ছেন, কারণ বিএনপিকে আক্রমণ করার জন্য তাদের এরকম একটা ভিডিও দরকার ছিল। এরকম অনেক হত্যাকাণ্ড কিন্তু হয়েছে, সেগুলোকে নিয়ে তাদের মাথা ব্যথা ছিল না, কারণ ওই সময়ে ডক্টর ইউনূস, জামাতে ইসলামী সহ ইসলামিস্ট রাজনৈতিক দলগুলোর নিজেদেরকে গোছানোর প্রক্রিয়া ছিল। আচ্ছা, এই যে সমন্বয়কারীর একটা শিশু দল করেছে এনসিপি, আপনি কোথাও গণসংযোগে ওদের সাথে 20 জনের বেশি মানুষ দেখেছেন? ওদের জনসভায় 1-1.5 মানুষের বেশি দেখেছেন? কি জানি বলে আপনার সংসদের দক্ষিণ প্লাজায় তারা বিশাল মহাসমাবেশ করলো, 2000 মানুষ, বাস ভরে ট্রাক ভরে আনার অসরকারি অর্ডার দেওয়ার পরেও জেলা জেলা থেকে লোক আনতে পারে নাই, মানুষ হচ্ছে 2000। সেই এনসিপির নাহিদকে কিন্তু প্রধানমন্ত্রী বানিয়ে দেয় ডক্টর ইউনূসের প্রেস সচিব শফিক। এই যে ডাস্টবিন শফিক নাহিদকে প্রধানমন্ত্রী বানিয়ে দেয়, কিসের ভিত্তিতে বানানোর কথা ঘোষণা দেয়? তাদের ষড়যন্ত্রের জায়গাতে তারা অটল। এখনো অনেক কার্ড ডক্টর ইউনূস ছাড়ে নাই। 11 মাস পরে হঠাৎ করে নির্বাচন কমিশনারদেরকে কেন গ্রেপ্তার করা হবে বলেন তো? বিচারপতি মতিনকে যদি গ্রেপ্তার করা হয় 5 আগস্টের পর বা 5 আগস্টেই, আইনমন্ত্রীকে যদি গ্রেপ্তার করা হয় 5 আগস্টেই, এমপি মন্ত্রীদের যদি গ্রেপ্তার করা হয় 5 আগস্টেই, তাহলে এই যে নির্বাচন কমিশনার, এদেরকে কেন 11 মাস পরে গ্রেপ্তার করা হবে? এই প্রশ্নগুলো কিন্তু খুব স্বাভাবিক। আপনি যেমন একজন সাংবাদিক হিসেবে প্রশ্ন করেন, আমিও কিন্তু একজন সংস্কৃতি কর্মী এবং রাজনৈতিক কর্মী হিসেবে উত্তর খোঁজার জন্য আগে প্রশ্ন করি। এই যে প্রশ্ন এবং প্রশ্নের উত্তর, এর ভেতর দিয়ে আমাদেরকে রাজনৈতিকভাবে এগিয়ে যেতে হবে, এবং সেই জায়গাতে যত বেশি অগ্রসর হবে ডক্টর ইউনূস, যত বেশি সফলতার দিকে এগোবে বলে দৃশ্যমান হবে, তত বেশি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে নামার সুযোগ তৈরি হবে, তত দ্রুত সুযোগ তৈরি হবে। যে কারণে আমি একটি শব্দ ব্যবহার করি যে ডক্টর ইউনূস কিংবা এই যে অবৈধ ইউনূস সরকার, এদের উপদেষ্টারা, এনসিপি, জামাতে ইসলামী মিলে বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার পথ সুগম করে দিচ্ছে। এবং এবার আওয়ামী লীগ যেভাবে দাঁড়াবে, যদি সত্যিকার অর্থে আওয়ামী লীগ তার দলকে গুছিয়ে হাইব্রিডকে বাদ দিয়ে ত্যাগী নেতা কর্মীদেরকে নেতৃত্বে এনে আওয়ামী লীগ নামতে পারে, তাহলে 70-এর নির্বাচনের মতো। আসি যে 2008-এ তো আপনারা ল্যান্ডস্লাইড ভিক্টরি দেখেছেন বাংলাদেশ আওয়ামী লীগের, আপনারা আগামী নির্বাচনে 70-এর নির্বাচনের মতো আওয়ামী লীগের বাইরে আর কোনো এমপি হবে না। আপনি দেখেন, খুব বেশি হলে 10 থেকে 15টা বা 20টা, খুব বেশি হলে 30টা এমপি হতে পারে, বিএনপি জামাত সব মিলিয়ে। বাকি সব আসনে বাংলাদেশ আওয়ামী লীগ জিতবে। কিন্তু এখানে একটি কিন্তু আছে, আওয়ামী লীগকে প্রথমে তাদের নিজের দলটাকে গুছাতে হবে, কারণ এখনো হাইব্রিডরা অনেকেই বিভিন্ন জায়গা থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কথা বলে, আর আওয়ামী লীগের নেতা কর্মীরা দেশে মার খায়, না খেয়ে থাকে, জেলে যায়, ভাইকে না পেয়ে বোনকে হত্যা করা হয়, মাকে হত্যা করা হয়, মাকে জেলে দেওয়া হয়,
আপনি দেখেছেন 1 বছরের শিশু সহ ছাত্রলীগের একটি মেয়ে গ্রেপ্তার, এবং সে শিশুটাকে কোলে নিয়ে সে জেলখানায় আছে। এই আওয়ামী লীগকে আপনারা কি কোত্থেকে টাকাবেন? এই মুক্তিযুদ্ধের বাংলাদেশকে আপনি কিভাবে আটকাবেন? এই মুক্তিযুদ্ধের বাংলাদেশে কোনোদিন রাজাকাররা ক্ষমতায় আসবে? সামগ্রিকভাবে বা সাময়িকভাবে ষড়যন্ত্র করে তারা ক্ষমতাকে কিছুদিন ভোগ করতে পারে, কিন্তু বাংলাদেশের মাটি, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের আকাশ, বাংলাদেশের বাতাস, বাংলাদেশের পানি, বাংলাদেশের সকল ধর্ম বর্ণ গোত্রের মানুষ আর যাই করুক, বাংলাদেশটাকে কোনোদিনই মুক্তিযুদ্ধের বিরোধীদের হাতে তুলে দিবে না। বিএনপির জন্মের ইতিহাস কিন্তু আমাদের এই যে তরুণ প্রজন্ম, আজকের যে জেনজি, তারা কিন্তু জানেই না। তারা জানে জিয়াউর রহমান বিশাল জনপ্রিয়, ছেঁড়া গেঞ্জি ভাঙা সুটকেসের রাজনৈতিক নেতা। একটি রাজনৈতিক দলের জন্ম হয়েছে ক্যান্টনমেন্ট থেকে। সেই দল কিভাবে গণতান্ত্রিক হয়? একটি রাজনৈতিক দল প্রথম সংগঠিত হয়েছে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের নিয়ে। আপনি তো বাংলাদেশে সাংবাদিকতা করতেন, আপনার কাছে পুরোপুরি পরিসংখ্যান আছে যে বিএনপি যে এলাকায় এলাকায় রাজনৈতিক দল গঠন করেছিল, তার 80% ছিল 1971 মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা। শান্তি কমিটির চেয়ারম্যানরা, মুসলিম লীগাররা, ন্যাপতোহা, সাম্যবাদী দল, জাসদ, এরা মিলে বিএনপি করে। এই বিএনপিরই লোকজন পরে আবার জাতীয় পার্টি হয়। এবং একটি সত্য আপনাকে সামনে আজকে তুলে ধরি, সেটি হচ্ছে জিয়াউর রহমানকে যদি হত্যা না করা হইতো, বিএনপি কিন্তু এরশাদের মতো একটি স্বৈরাচারী রাজনৈতিক দল হিসেবেই বাংলাদেশে থেকে যেত। এখনো বিএনপিকে, জাতীয় পার্টিকে বলা হয় না যে স্বৈরাচারী দল, এরশাদ স্বৈরাচারী, জিয়াউর রহমানকে কিন্তু স্বৈরাচারী বলা হয় না। কারণটা কি? তাকে হত্যা করার কারণে দেশের সাধারণ মানুষের মনে তার ব্যাপারে এক ধরনের করুণা তৈরি হয়, এবং সেই করুণাকে পুঁজি করে বিএনপি রাজনৈতিক দল হিসেবে দাঁড়ায়, এবং তার পরবর্তীতে ইমিডিয়েট স্বৈরাচার হিসেবে বাংলাদেশের রাজনীতিতে আবির্ভাব করে, এবং যেটি বাংলাদেশের রাজনীতিতে, স্বাধীন বাংলাদেশের রাজনীতিতে দ্বিতীয় স্বৈরাচার। প্রথম স্বৈরাচার জিয়াউর রহমান, দ্বিতীয় স্বৈরাচার এরশাদ। জিয়াউর রহমান কে হত্যা করা হইলো, মানুষের অনুকম্পা পেল, এবং বিএনপি রাজনৈতিক দল হিসেবে থেকে গেল। স্বৈরাচারের নামটা তাদের সঙ্গে থাকলো না, এরশাদের সঙ্গে থাকলো। কিন্তু যদি এটি না হতো, তাহলে বিএনপি তো স্বৈরাচারী দল হতো। বিএনপির এত কিছুর পরেও এরশাদের স্বৈরাচারের বিরুদ্ধে আওয়ামী লীগ বিএনপি একসঙ্গে রাজপথে আন্দোলন করেছে। 8 দল, 7 দল, 5 দল, এই যে 3 দলীয় জোট, একটি নেতৃত্ব আওয়ামী লীগ দিয়েছে, একটি নেতৃত্ব বিএনপি দিয়েছে, আর একটি বাম দলীয় জোট। এই 3 জোট মিলে এরশাদ সরকারের পতন ঘটালো। সুতরাং খালেদা জিয়াকে তরুণ প্রজন্ম জানে একজন গণতন্ত্রের জন্য আপসহীন নেতা, কিন্তু তিনি তো আসলে ক্যান্টনমেন্টের ভাবি। এবং তিনি 15 ফেব্রুয়ারি নির্বাচন করেছেন। 15 ফেব্রুয়ারি নির্বাচন করেছে। 15 আগস্ট তিনি তার জন্মদিন পালন করে ভুয়া। তার স্বরাষ্ট্র মন্ত্রী বাবর, তার ছেলে তারেক 21 আগস্ট ঘটায়। তার মন্ত্রী সবাই মন্ত্রী মতিউর রহমান নিজামী বলে বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি। এই সকল কিছুকে আমি বলছি যে এই সকল রাজনৈতিক ন্যারেটিভের বাইরে গিয়ে বিএনপির এইবার 5 আগস্টের পরে বাংলাদেশের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়ানোর একটি সুযোগ ছিল, কারণ তারা বলে যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। সুতরাং স্বাধীনতার পক্ষে দাঁড়ানো ছাড়া বিএনপির তো আর কোনো ন্যারেটিভ নাই। কিন্তু বিএনপি যে আসলে মূলত একটি অ্যান্টি আওয়ামী লীগ রাজনীতিকে ওন করা একটি রাজনৈতিক দল, এবং সেই অ্যান্টি আওয়ামী লীগ ন্যারেটিভটাকে রাজনীতির মূলধারা দিয়ে, হ্যাঁ। এবং আপনাকে আমি আজকে আরেকটি পরিসংখ্যান বলি। বাংলাদেশে 71-এ দেশ স্বাধীন হওয়ার পরে প্রথম ছাত্রলীগের নেতা, মুক্তিযোদ্ধা, এরা মিলে
প্রথম যে রাজনৈতিক দলটা করলো সেটা হচ্ছে জাসদ। কিন্তু জাসদ একটি সংগঠন হয়ে উঠলো কিন্তু সারা দেশের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের রাজনীতিতে পুনর্বাসন করে। তার মানে বাংলাদেশের রাজনীতিতে প্রথম ৭১-এর ১৬ই ডিসেম্বরের পরে ৭২-এই প্রথম পুনর্বাসিত হয় হচ্ছে জাসদের মধ্য দিয়ে। ৭৩-এ জাসদের জন্ম এবং সাবেক ছাত্রলীগ নেতারাই কিন্তু জাসদ গঠন করে, কিন্তু সেই রাজনীতিতে পুনর্বাসিত হয় মুক্তিযুদ্ধের বিরোধীরা। ঠিক ওদের তখন ওদের তো যাওয়ার আর কোনো জায়গা ছিল না। না, যাওয়ার জায়গা ছিল না, তার মানে প্রথম জায়গা তৈরি করে দিল জাসদ। অদ্ভুত রকম ভাবে তাদের জন্য আরো বড় জায়গা করে দিল জিয়াউর রহমান। তিনি কি করলো? দালাল যে যার যে জায়গায় চলে গেছে। আরো না, এখানে অনেক মানে খুব গুরুত্বপূর্ণ কিছু ঘটনা আছে। আমি সেই প্রথম মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা জাসদে পুনর্বাসিত হলো, কিন্তু জিয়াউর রহমান ক্ষেত্রটাকে আরো বড় করে দিল, অবারিত দাঁড় করে দিল মুক্তিযুদ্ধের বিরোধীদের রাজনীতিতে ফেরার। কারণ তিনি দালাল আইন বাতিল করে দিল। ১১,০০০ যুদ্ধাপরাধীদের যে বিচার হচ্ছিল সে বিচার বন্ধ করে দিয়ে তাদেরকে জেল থেকে মুক্তি দেওয়া হলো। ইউনূস সরকার এসে এই যে এটিএম আজহারকে সাজাপ্রাপ্ত রাজাকার, তাকে কিন্তু সাজা মওকুফ করে জেল থেকে বের করে দেওয়া হলো এবং জামাতে ইসলামী জনসভা করে একজন যুদ্ধাপরাধীকে, খুনিকে, মানবতার বিরোধী অপরাধের দায়ে দণ্ডিত একজন মানুষকে ফুলের মালা দিয়ে বাংলাদেশের মাটিতে বরণ করা হলো। আপনাকে আরেকটি তথ্য দিই, বাচ্চু রাজাকারের কথা আপনাদের মনে আছে? ফরিদপুরের বাচ্চু রাজাকার কিন্তু সাজাপ্রাপ্ত আসামি এবং সে এখন বাংলাদেশের মাটিতে আছে, পুলিশ তাকে গ্রেপ্তার করছে না। আপনি বাচ্চু রাজাকার একটু তথ্য দিয়ে রাখি, পরে ইয়েতে যাবো। বাচ্চু রাজাকার যখন ইয়াতে এনটিভি এটিএন বাংলায় যখন ইয়া দিচ্ছিলেন, নানা ফতোয়া দিচ্ছিলেন, তখন ফরিদপুর থেকে একদল মুক্তিযোদ্ধা আমাদের কাছে আসে, জনকণ্ঠ অফিসে আসেন এবং বলেন ৭১-এ এই লোকটা আমাদের এই টর্চার করেছে, সে আজকে ইসলামী ফতোয়া দিচ্ছে। আমি এটিএন বাংলার মালিক মাহফুজ সাহেবকে ফোন করেছিলাম। মাহফুজ সাহেব আমাকে জবাব দিয়েছিলেন যে আমি একজন ব্যবসায়ী, যা করলে ব্যবসা হয় তা আমি করব, আপনি যা পারেন করেন। সেই বাচ্চু রাজাকারকে যখন নিয়ে গেল, বাচ্চু রাজাকারকে এই এনটিভি নিয়ে গেল তার শূন্যস্থান পূরণে এটিএন বাংলা দেলোয়ার হোসেন সাঈদীকে নিয়ে আসলো। আপনাকে আপনার এই যে ঘটনাটা আপনি বললেন, এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি উদাহরণ আপনাকে দিই। এই মাহফুজ যে নাকি রাজাকারদেরকে তার চ্যানেলে ব্যবসা করার জন্য তার চ্যানেলে কথা বলার সুযোগ দেয়, যেটা আপনি উদাহরণ সহ বললেন, সেই মাহফুজ মুক্তিযুদ্ধের পক্ষে শেখ হাসিনার প্রতি আস্থাশীল একজন সাংবাদিক মঞ্জু ভাই তাকে এটিএন থেকে বের করে দেয়, তার মালিকানা বাতিল করে। এবং আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে ওই মাহফুজকে কিছু কিন্তু বলে নাই, মাহফুজকে সুযোগ দিয়েছে। তার মানে মাহফুজের মতো লোক যখন সুযোগ পায় তখন অ্যান্টি আওয়ামী লীগ হয়, আবার যখন সুযোগ পায় তখন আওয়ামী লীগ হয়। আপনি চ্যানেল আই এর কথা বলেন না, আপনি চ্যানেল আইতে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি কর্নেল রশিদের ইন্টারভিউ করা হচ্ছে। সেই চ্যানেল আই সকলে আমরা জানি যে বিএনপির রাজনীতির প্রতি আস্থাশীল, কোনোভাবেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয়, কিংবা বলতে পারেন যে মুক্তিযুদ্ধেই বিশ্বাস করে না, এরকম একজন লোক, তাকে ২১শে পদক দেওয়া হয়। চ্যানেলের মালিক ডাইরেক্টরদের একজন, স্বাধীনতা পদক দেওয়া হয়। আবার সেই চ্যানেল আই এই যে কি যেন ৫ আগস্টের পরে ওই যে দীপ্তি নামে এক মেয়েকে দিয়ে তাদের চ্যানেলে টিআরপি ধরে রাখে। সুতরাং টিআরপি ব্যবসাকে আওয়ামী লীগও যে
প্রমোট করে নাই তা কিন্তু না। আজকে মোজাম্মেল বাবু গ্রেপ্তার হয়েছে, মোজাম্মেল বাবুর মুক্তির দাবিতে একজন সাংবাদিক কথা বলে না। শ্যামল দত্ত গ্রেপ্তার হয়েছে, শ্যামল দত্তের মুক্তির দাবিতে একটা সাংবাদিকও কথা বলে না। 5 আগস্টের আপনি সুলতানা রহমানের ওই রিপোর্টটা দেখেছেন যে 2022 থেকে কিভাবে ধরে ধরে মিডিয়া এই সাজ্জি, সাতনা, হাসনাত, উমামা এদেরকে জনপ্রিয় ছাত্র প্রতিনিধিত্বকারী ব্যক্তি হিসেবে তৈরি করেছে, মিডিয়া তাদেরকে তৈরি করেছে এবং তারাই এসে জুলাই আগস্টের আন্দোলনের নেতৃত্ব দিল। এটি আপনি তো দেখেছেন, সুলতানা রহমানের রিপোর্টটা যদি আপনি দেখে থাকেন, ভালো অনুসন্ধানী সাংবাদিক সেই রিপোর্টে কিন্তু স্পষ্ট হয়ে যায় যে সাংবাদিকরা এই 16 বছরে সত্য বলার, সৎ কথা বলার কিংবা মুক্ত মনে কথা বলার যে সুযোগ শেখ হাসিনা দিয়েছিল, সেই সুযোগকে কাজে লাগিয়ে জুলাই আগস্টের ষড়যন্ত্রের আন্দোলনের সঙ্গে তারা সম্পৃক্ত হয়েছে এবং শুধু সম্পৃক্ত হয় নাই, তারা অ্যাক্টিভিস্ট হয়ে গিয়েছিল। সাংবাদিকদের কিন্তু অ্যাক্টিভিস্ট হওয়ার কথা না। জার্নালিজমের এথিক্সে কিন্তু কোন সাংবাদিক কিন্তু কখনো অ্যাক্টিভিস্ট হতে পারে না। সে একটি রাজনৈতিক দল মতের আদর্শে বিশ্বাস করতে পারে, যখন সে অ্যাক্টিভিস্ট হয় তখন আর সে সাংবাদিক থাকে না। তাহলে এই যে আঞ্জুমান নিকোল, জুলাই আগস্টের আন্দোলন, যমুনা টিভি যে হাসনাতের ইন্টারভিউ নেয়, এমন একটা ভাব যে খুব শক্ত ইন্টারভিউ নিচ্ছে, হাসনাতকে সে আক্রমণ করছে, আবার অন্য একটি ইন্টারভিউতে গিয়ে বলে হাসনাত ভীষণ স্মার্ট ছেলে, সে তো আমাদের সঙ্গে চাইনিজ খেয়েছে। এই নিকোল জুলাই আগস্টের আন্দোলনের সময় মুগ্ধর পানির গল্প বলতে গিয়ে কাঁদে, সে কি আর তখন সাংবাদিক থাকে? আমি যে কথাটি বলছিলাম মোজাম্মেল বাবু এবং শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু সম্পর্কে আমি 1 মিনিট একটু পারি ভাই, 1 মিনিট এইখানে এটা চলে যাবে। এটা হচ্ছে এই যে যমুনা টেলিভিশন, এই সার্জিসরা জাতীয় পার্টিকে এলাও করে না, জাতীয় পার্টিকে তারা টিকতে দেবে না। যমুনা টিভির মালিক মিসেস সালমা জাতীয় পার্টির এমপি, জাতীয় পার্টির হয়ে শেখ হাসিনার মন্ত্রিসভায় ছিলেন, এই অংশটা কিন্তু জায়েজ আছে না। এখানে তো আপনাকে বুঝতে হবে যে তারা শত্রু মিত্র নির্ধারণের ক্ষেত্রে তারা কিন্তু কোনো ভুল করে না। জাতীয় পার্টি ভুল করেছে, জাতীয় পার্টি সালমান বা কি বলে যমুনার বাবুল কিংবা তার স্ত্রী সালমাকে এমপি বানিয়েছে, কিন্তু এই যে জুলাই আগস্টের ষড়যন্ত্রকারীরা যারা বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের নাম মুছে ফেলতে চায়, যারা বাংলাদেশের সংবিধান পাল্টে ফেলতে চায়, যারা স্বাধীনতা মনে করে 1947-কে এবং 2024-কে, তারা কিন্তু তাদের শত্রু মিত্র চিনতে কিন্তু ভুল করে না। এই উপদেষ্টাদের কতজন আছে যারা অলমোস্ট মৃত, প্রায় কবরে চলে গেছে, তাদেরকে ফিরে এনে আবার রাজনীতিতে পুনর্বাসিত করতেছে, তারা কোনো ভুল করে না। আমি যে সাংবাদিকদের প্রসঙ্গে বলছিলাম, দেখেন আওয়ামী লীগ তাদের এই 16 বছরের সময়ে সাংবাদিকদের ব্যাপারে, শিল্পীদের ব্যাপারে খুব মুক্তমনা থেকেছে। যারা নাকি জুলাই আগস্টের ষড়যন্ত্রের সঙ্গে যেই সাংবাদিকরা জড়িত, আপনারা সবাই জানেন, বাংলাদেশের সবাই জানে, মোজাম্মেল বাবু প্রতি রাতে সাংবাদিকদের জন্য আড্ডার ব্যবস্থা করতেন। সেই আড্ডায় অনেক রাজনৈতিক নেতারা যেত, বিভিন্ন বাহিনীর লোকজন যেত, এবং সেই আড্ডায় এই ষড়যন্ত্রকারী সাংবাদিকরাও কিন্তু যেত। আমি আপনাকে বলি, 3 আগস্ট 71 টেলিভিশনের একটি টক শোতে একজন প্রমিনেন্ট জার্নালিস্ট সেখানে, আর আমি আলোচক, আর 71-এর যিনি অ্যাঙ্কার সে ওই মোজাম্মেল বাবুর অনুষ্ঠানের নিয়মিত সাংবাদিক, মানে প্রতিদিনের আড্ডার সাংবাদিক, সেখানে সব ধরনের পানাহার চলে, সেই আড্ডার সাংবাদিক। আমি যখন বললাম যে এই যে 18 জুলাই থেকে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে কোনোটাই ভিকটিম অফ সার্কামস্টেন্সেস না, অর্থাৎ ক্রস ফায়ারে পড়ে শিশুটা মারা গিয়েছে এরকম না, ওই যে বারান্দায় খেলতে থাকা শিশুটিকে দূর থেকে স্নাইপার রাইফেল দিয়ে টার্গেট করে হত্যা করা হয়েছে। আমি যেই শব্দটা ব্যবহার করেছিলাম, আমি যে এখন পর্যন্ত এই যে জুলাই আগস্টের আন্দোলনে আজকে 3 তারিখ,
যত হত্যাকাণ্ড ঘটেছে প্রত্যেকটা হত্যাকাণ্ড টার্গেটেড হত্যাকাণ্ড, কোনোটাই ভিকটিম অফ সার্কামস্টেন্সেস না। তখন ওই সিনিয়র সাংবাদিক এবং অনুষ্ঠানের সঞ্চালক দুইজন মিলে আমাকে আক্রমণ করলো। আমি বললাম যে দেখেন, এই যে ধরে ধরে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতা কর্মীদের মারা হচ্ছে, টার্গেটেড ভিকটিম। পুলিশকে হত্যা করা হচ্ছে, টার্গেটেড ভিকটিম। সাধারণ জনগণকে হত্যা করে জনগণের সেন্টিমেন্টকে এই জুলাই আগস্টের আন্দোলনের পক্ষে আনছে, এই যে ষড়যন্ত্রের প্রক্রিয়া, এই প্রত্যেকটা হত্যাকাণ্ড টার্গেটেড ভিকটিম। যে রিকশাওয়ালা মারা গেছে, টার্গেট করে তাকে মারা হয়েছে। যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রগুলো মারা গিয়েছে, তাদেরকে টার্গেট করে মারা হয়েছে। মুগ্ধ যে নাকি আগের দিন রাতে ফেসবুকে স্ট্যাটাস লেখে যে আমাদের এই সাধারণ ছাত্রদের আন্দোলনে বিএনপি এবং ছাত্র শিবির, আপনারা এই আন্দোলনে অনুপ্রবেশ করার চেষ্টা করবেন না, এটি আমাদের আন্দোলন, আপনাদের এখানে আমরা সুযোগ দিব না। সেই দিনই কিন্তু মুগ্ধ নাই, রাতে মুগ্ধকে হত্যা করা হলো। এবং মুগ্ধ পানি লাগবে পানি, এটি যেমন সে স্বতঃস্ফূর্ত ভাবে করছিল, কিন্তু ওইটার ভিডিওটি ধারণ করে তাকে হত্যা করা পর্যন্ত পুরো জিনিসটা ছিল একটা ষড়যন্ত্র। মুগ্ধকে তো হত্যা করা হয়েছে, টার্গেটেড ভিকটিম। যখন আমি বললাম ৭১-এ যে জুলাই আগস্টের আন্দোলনে কোন ভিকটিম অফ সার্কামস্টেন্সেস ছিল না, টার্গেটেড ভিকটিম ছিল, আমাকে আক্রমণ করা হলো। আজকে এসে প্রমাণ হচ্ছে না যে এভরি কিলিং ওয়াজ এ টার্গেটেড কিলিং। এবং এভরি কিলিং। হাকাম, আমরা ওই যে মিটফোর্ড দিয়ে শুরু করেছিলাম, রহস্যগুলা নিয়ে আলাপ করলাম, এবং আপনি বাংলাদেশ কোথায় যাচ্ছে এটা মোটামুটি কিন্তু বলে ফেলেছেন। এখন একটু শেষ, প্রায় ১ ঘন্টা হয়ে গেছে। শেষ করব এই জায়গাতে যে মিটফোর্ডের ঘটনার মতো অনেক ঘটনা ঘটেছে, কিন্তু ইউনূস সরকারের মিডিয়া এগুলোকে সামনে আসতে দেয়নি। মিটফোর্ডের মতো একটি হত্যাকাণ্ড, নৃশংস জঘন্য হত্যাকাণ্ডকে বাংলাদেশের মানুষ কোনোদিন মেনে নিবে না। কিন্তু গত ১১ মাসের কোনো হত্যাকাণ্ড কোনো মিডিয়াতে দেখা গেল না, কোনো ভিডিওতে নাই, তার বিপক্ষে কোনো মিছিল নাই। আজকে মিটফোর্ডের ঘটনার পরে সারা দেশ জুড়ে বিএনপির বিরুদ্ধে যে মিছিল হচ্ছে, বিএনপির কার্যালয় যে ভাঙা হচ্ছে, এটি একটি দূরভিসন্ধিমূলক রাজনৈতিক চাল। সেই চালটি মূলত -2 ফর্মুলার দিকেই যাচ্ছে, এবং এটি মার্কিন যুক্তরাষ্ট্র, চায়না এবং আরব কান্ট্রিজ গুলো সহ পাকিস্তান মিলে যারা বাংলাদেশটাকে ইসলামিক রাষ্ট্র কায়েম করতে চায়, তাদের ষড়যন্ত্র। কারণ বিএনপি ক্ষমতায় থাকলেও বাংলাদেশটাকে কিন্তু তারা ইসলামিক রাষ্ট্র কায়েম করতে পারবে না। আওয়ামী লীগ তো হতেই দিবে না, কারণ আওয়ামী লীগের জন্মই হয়েছে এর বিরোধিতা করে। বিএনপির তো তাও জন্মের সঙ্গে কিছু মুক্তিযুদ্ধ বিরোধী এবং কিছু উগ্র মৌলবাদী মানুষ যুক্ত ছিল, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগে তো তাদের কোনো স্থান ছিল না, হবেও মানে না। এই ধরনের একটা এই বিএনপি কে শেষ করার মধ্য দিয়ে ওই রাজনীতিতে তারা যেতে চায়, যেই রাজনীতি বাংলাদেশকে একটি ইসলামিক টেরোরিস্টদের রাম রাজত্ব তৈরি করবে। এটা আইএসএল এটা এটা কোনো সিরিয়া হবে, এটা আফগানিস্তান কোনো হবে। এটা কোনো নির্বাচন দিয়ে হবে না, এটা কোনো গণতান্ত্রিক যেহেতু পন্থায় হবে না। নির্বাচন দিলে, আমি বলি বাংলাদেশে যে কোনো সময় নির্বাচন হলে শতকরা ৮০ থেকে ৯০ ভাগ মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে ভোট দিবে। তাহলে সেই বাংলাদেশে, এবং তারা কিন্তু ইসলামিক টেরোরিজমের বিপক্ষে ভোট দিবে, তাহলে সেই বাংলাদেশে ইসলামিক টেরোরিস্টরা কোন প্রক্রিয়ায় ক্ষমতায় যাবে বা থাকবে? একমাত্র প্রক্রিয়া বিএনপি এবং আওয়ামী লীগ রাজনৈতিক দলটাকে বিলুপ্ত করে দিয়ে, ধ্বংস করে দিয়ে। কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি বিএনপির কি অবস্থা হবে আমি জানি না, বিকজ তারা রাজনীতিতে ভুল করে ফেলেছে। তারেক জি অনেক বড় ক্ষতি করে ফেলেছে দলের। বিএনপির যে নেতার কথা বললাম, যিনি বলেছে ৩৮ মিনিটে দেশ এবং দল দুটোই বিক্রি করে দিল তারেক জিয়া, সেই বিএনপি ঘুরে দাঁড়াতে পারবে কিনা জানি না। কিন্তু আওয়ামী লীগকে নিঃশেষ করার ক্ষমতা কোন ষড়যন্ত্রকারী নেই। আমার বন্ধুর একটা কবিতা আছে, সাদিকুর রহমান চৌধুরীর পরাগ, বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে ফিনিক্স পাখি। সুতরাং যুগে যুগে যতবার তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে,
ফিনিক্স পাখির মতো সে আবার মুক্ত আকাশে উড়েছে। এটাই বাংলাদেশ আওয়ামী লীগ। সুতরাং এই ক- এই এই কবিতাটা বাংলাদেশকে পরাজিত করা যাবে না। এই কবিতাটা দিয়ে শেষ করি আমরা। কবিতাটা 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 এই মুহূর্তে পুরো কবিতাটা আমার হাতে নেই। এই কবিতাটা ভাইরাল, মানে যতটুকু মনে পড়ে আপনি কবিতাটা বলবেন, আমরা শেষ করি আমরা। আমি এই মুহূর্তে আসলে মানে আমার ইয়েতে আছে, অ্যালবামে আছে রাখা কবিতাটা, কিন্তু খুঁজে বের করতে সময় লাগবে। ততক্ষণে আপনাকে আমি এর মধ্যে এই কবিতাটা শোনাবো, আরেকদিন শোনাবো। আপনার সঙ্গে তো নিয়মিতই কথা বলছি, আমি আপনার মাধ্যমে মানুষকে শোনাবো। তবে এই কবিতাটি এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। ছাত্রলীগ করা আমাদের বন্ধু আওয়ামী লীগের রাজনীতি করে সাদিকুর রহমান চৌধুরী পরাগের লেখা কবিতা। এই কবিতাটি সত্য। আমরা শেষ করব। হাকাম, অনেক ধন্যবাদ। আমরা দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট পেলাম এখান থেকে। বাংলাদেশে যদি গণতান্ত্রিক নির্বাচন হয়, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে কেউ হারাতে পারবে না। দ্বিতীয় হচ্ছে, বাংলাদেশের ভূখণ্ড, করিডোর নানা নামে দেওয়ার জন্য, চট্টগ্রাম বন্দর দেওয়ার জন্য তাদের দরকার একটা অনির্বাচিত সরকার। সেটাই তারা ইউনূসের মাধ্যমে করিয়ে নিতে চাচ্ছে। এবং ধীরে 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 আগাচ্ছে। সবাই সাবধান থাকবেন, কারণ দেশটাকে আমরা সবাই ভালোবাসি। যারা এতক্ষণ ছিলেন আমাদের সাথে, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা আবার এরকম একটা আলোচনায় ভবিষ্যতে আহকামকে আবার নিয়ে আসবো। অনেক ধন্যবাদ আহকাম, ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ।